খাস কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনা। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা। ভর সন্ধে দক্ষিণ কলকাতার ব্যস্ত এলাকা অ্যাক্রোপলিস মলের কাছে বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যানকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী, কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। এই সেই সময়কার সিসিটিভি ফুটেজ। 8:10 থেকে 8:15-র মধ্যে এই ঘটনা ঘটেছে। সুশান্ত ঘোষ তিনি তখন নিজের বাড়ির তলায় সেখানে কিন্তু বসেছিলেন এবং বেশ কয়েকজন এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। এই হচ্ছে সেই সময় যখন কিন্তু সুশান্ত ঘোষ এখানে বসে রয়েছেন রাস্তার উপরে ফুটপাতে, এবং এক যুবক মাথায় হেলমেট পরে তিনি কিন্তু আসছেন হাতে বন্দুক তাক করে একেবারে সুশান্ত ঘোষের দিকে। সেই ছবি, এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি যে একেবারে সুশান্ত ঘোষের দিকে কিন্তু বন্দুক তাক করে মাথায় হেলমেট পরে এক যুবক তিনি কিন্তু আসছেন, এবং তিনি কিন্তু একেবারে সুশান্ত ঘোষ এরপরে কিন্তু যখন মিস ফায়ার হলো তারপর কিন্তু পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একেবারে, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পালিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ কয়েকজন ধাওয়া করার চেষ্টা করে এবং তাকে ধাওয়া করছে আমরা দেখতে পাচ্ছি, এবং মোটর বাইক দিয়ে পালাচ্ছে এবং দৌড়াচ্ছে। এই সময় কিন্তু ধাওয়া করা শুরু হয় ওই যুবককে, এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু সিসিটিভি ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা যথারীতি আমি যেরকম সেরকম বসেছি, হঠাৎ করে একটা বাচ্চা ছেলে সামনের দিকে এগিয়ে আসছে। আমি প্রথমে অতটা খেয়াল করিনি, কিন্তু কাছে এসে হঠাৎ করে কোমর থেকে একটা মেশিন বার করে আমার বুকের মধ্যে তাক করে দেয়, এবং যখনই তাক করে ট্রিগার টেপে কিন্তু ওটা ব্লক হয়ে যায়, কোনো রকমের ফায়ারটা হয়নি। তখন আমার পাশে অরিন ছিল, অরিন ওকে ধাক্কা মারাতেও পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে আমিও তখন উঠে গিয়ে দুজনে একসঙ্গে ওটাকে তাড়া করি। বাইকে করে যে ছেলেটা সে বাইক নিয়ে পালিয়ে গেছিল। কোন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে? এদিকে গার্ডেনিয়া স্কুলের দিকে, এবং সে বাইক নিয়ে পালিয়ে যায়। পাড়ার ছেলে পরে পাড়ার ছেলে মেয়েরা বেরিয়ে আসে, আশেপাশের দোকান থেকে লোকজন বেরিয়ে এসে ওকে ধাওয়া করে ধরে। মোটর বাইক থেকে নামলেন এক হেলমেট পরা তরুণ। কারো কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করলেন, সরাসরি তাক করলেন তৃণমূল কাউন্সিলরের দিকে, কিন্তু বারবার চালানোর চেষ্টা করলেও বেরোলো না গুলি। এ ধরনের অস্ত্র নিয়ে এসেছিল, এটা কোনো ছেঁচড়া বা ছিচড়ে গুন্ডার কাজ না, এটা পরিকল্পনা করে করা হয়েছিল। পুলিশকে দেওয়া হয়েছে যে ঘটনা ঘটিয়েছে। আশা করি তদন্ত ঠিকঠাক পথে এগোবে। কতটুকু শুনলাম, সে বলেছিল আমাকে খাইয়ে দাইয়ে পাঠানো হয়েছে এবং ফটো দেখিয়ে বলা হয়েছে এই লোকটাকে মেরে দিতে। কার্যত আপনার নামে সুপারি দেওয়া হচ্ছে আপনাকে খুন করার জন্য? হতে পারে। নিজের বাড়ির নিচে নিজের পাড়ায় সেই এলাকায় যেখানে তিনি 12 বছর কাউন্সিলর ছিলেন, সেখানেই হামলা চলল। ঘড়িতে তখন সন্ধ্যে 7:33। প্রতিদিনের মতো কসবায় নিজের বাড়ির বাইরে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ। তখন এই ঘটনা ঘটে। ঠিক এই জায়গাটা হচ্ছে স্পট যেখানে কিন্তু সুশান্ত ঘোষ বসেছিলেন, এবং এই তার বাড়ি, ঠিক তার তলায় বসে তিনি দুজনের সঙ্গে কথা বলছিলেন। তার ঠিক এইদিকে একজন মহিলা বসেছিলেন, সুশান্তদা মাঝখানে ছিলেন সুশান্ত ঘোষ, এবং তার পাশে এখানে আরেকজন ব্যক্তি ছিলেন। আমরা যা দেখলাম সিসি ক্যামেরায় যে ঠিক এদিক থেকে, অর্থাৎ অ্যাক্রোপলিস মলের দিক থেকে একটি মোটর বাইক আসলো। মোটর বাইকটা এসে দাঁড়ালো ঠিক এইরকম পজিশনে। সেখানে কিন্তু মোটর বাইক থেকে একজন যুবককে নেমে আসতে দেখা যাচ্ছে, যার মাথায় হেলমেট রয়েছে, এবং সে যখন সুশান্ত ঘোষের দিকে এগিয়ে আসছে একেবারে সুশান্ত ঘোষের দিকে স্বয়ংক্রিয় যে রিভলভার তাক করে কিন্তু তার দিকে কিন্তু তাক করা হলো, এবং কার্যত সেখান থেকেই দুবার চেষ্টা করা হলো গুলি চালানোর। কিন্তু মূল প্রশ্ন হলো, খাস কলকাতার বুকে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা চালালো কে? গোষ্ঠীকোন্দল, বিরোধীরা যুক্ত, এলাকা দখলের লড়াই, অন্য কোনো কারণ? এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দাপুটে তৃণমূল কাউন্সিলর। এর পিছনে একটা বড় চক্র আছে, বড় কেউ আছে, নাহলে এটা হতে পারে না। মানে এটা একটা ছোট বাচ্চা আসলো, গুলি করলো, চলে গেল, এরকম ব্যাপার নয়। এর পিছনে কেউ আছে। কারা আছে বলে মনে করছেন? মানে আপনার কি কোনো ধারণা আছে? কোনো ধারণা নেই। আমি এখনো ভাবতে পারছি না যে 107 নম্বর ওয়ার্ডে এই জিনিসটা ঘটতে পারে আমার নিজের পাড়ায়, নিজের বাড়িতে। আপনি যে এলাকার একসময় নিজে কাউন্সিলর ছিলেন, সেই জায়গায় এখন অন্য একজন কাউন্সিলর রয়েছে। আমরা দেখেছি মাঝে মধ্যে রাজনৈতিক সমস্যা তৈরি হয় আপনাদের মধ্যে। কোথাও কি দলের মধ্যে থেকে কেউ এই ধরনের ঘটনা ঘটতে পারে? আমার মনে হয় না এটার সঙ্গে ওটার কোনো যোগ আছে। ও রাজনৈতিক লড়াই রাজনীতির মধ্যে করে থাকবে। বিরোধী কোনো রাজনৈতিক দলের পিছনে থাকতে পারে মনে করতে? না, আমার মনে হয় না সেরকম কিছু। আমার মনে হয় না। আমার লড়াইটা ক্রিমিনালদের বিরুদ্ধে। সেটা যদি সম্ভব হয় নিশ্চিত করে পলিটিক্সে থাকবো, আর না হলে আমাকে ভাবতে হবে পলিটিক্স করবো। হামলার পরই অ্যাক্রোপলিস মলের সামনে অবরোধে নামেন সুশান্ত ঘোষের অনুগামীরা।
কাউন্সিলরের ওপরে গুলি চালানোর ঘটনা এবং তারপর স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের জায়গা থেকে এই মুহূর্তে স্থানীয় যারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা রাস্তায় নেমেছে। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়ি 107 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের লিপিকা মান্না। সত্যি খুব দুঃখজনক, এটা এরকম একজন পৌর প্রতিনিধির উপরে আমি এটাকে ধিক্কার জানাই। যে বা যারা করেছে কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। আমি ওনাকে ফোন করেছিলাম দাদাকে, কিন্তু উনি ফোনটা তুলতে পারেননি, ব্যস্ত আছেন বা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতীর বাড়ি বিহারের বৈশালীতে। পড়ুয়াদের ট্যাপ কেনার প্রকল্পে জালিয়াতি, গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি, একের পর এক অভিযোগ ঘিরে বাংলায় যখন তোলপাড় চলছে তখনই এই কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ। এবার সামনে এলো লটারি কেলেঙ্কারি। 1 কোটি নয়, 2 কোটি নয়, 3 কোটি নয়, প্রায় 9 কোটি। লটারির মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে, এই অভিযোগের তদন্তে নেমেছে ইডি। সেই অপারেশনেই ম্যারাথন তল্লাশিতে প্রায় 9 কোটি নগদের হদিশ পেয়েছে বলে ইডি সূত্রে দাবি। আর তার সঙ্গেই ফের উঠে এসেছে সেই প্রভাবশালী যোগের তথ্য। এবার লটারি কেলেঙ্কারি এবং সেই লটারি কেলেঙ্কারির সঙ্গে প্রভাবশালী যোগকে সামনে রেখেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, দ্বিতীয় দিন তল্লাশি অভিযান চালিয়ে কলকাতা শহর থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর, কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে অপাপার থেকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল্ড টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইলে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদের আছে, রাজনীতি বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে। দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটেন মানি খাটছে। এরপরে লক্ষ্মীর ভান্ডার কেলেঙ্কারি বেরোবে। আমার কাছে অলরেডি কয়েক হাজার ভুয়া লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের নম্বর চলে এসেছে, বের করে দেবো। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর টাকা কাকদ্বীপের ব্যাংকে আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে 12 কোটি টাকা, আমি চেক নম্বর বলে দেবো। বাংলার মা বোনেরা কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিঃশর্তভাবে আছেন এবং কিভাবে নির্বাচনের মধ্যে দিয়ে তাদের সমর্থন, আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, সেটা প্রত্যেক নির্বাচনে প্রতিফলিত হয়। তাই ভারতীয় জনতা পার্টি একদিকে এই প্রকল্পকে চুরি করে তাদের রাজ্যগুলোতে, তাদের শাসিত রাজ্যগুলোতে প্রকল্প রূপায়ণ করার চেষ্টা করে এবং এই বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য বাংলার মা বোনেদের কাছ থেকে তারা পার্মানেন্টলি নির্বাচনে বঞ্চিত হয় জেনে তারা হিংসা থেকে এই ধরনের কথা বলছে। সূত্রের দাবি, 3 দিন আগে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার জোন 1 এর অফিসাররা। বৃহস্পতিবার সকালে দলে দলে ভাগ হয়ে তারা অপারেশনে ছড়িয়ে পড়েন 7টি জায়গায়। এর মধ্যে রয়েছে লেক মার্কেট এলাকা, লেক রোড, সাউথ সিটি, ভবানীপুর, উত্তর 24 পরগনার বিরাটি, মাইকেলনগর। এবছর লোকসভা ভোটের আগে সাড়া ফেলে দিয়েছিল নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল তাতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং। এই সান্তিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে টেনে ফুরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। এই সংস্থাই ডিয়ার লটারি চালায়। ইডির একটি টিম পৌঁছে যায় লেক মার্কেট এলাকার এই আবাসনে। সূত্রের দাবি, এখান থেকেই বহু কোটি টাকার হদিশ মেলে। টাকা গুনতে আনা হয় মেশিন। মার্টিন হ্যাপি হোম প্রাইভেট লিমিটেড অর্থাৎ ডিয়ার কোম্পানির যিনি মালিক সান্তিয়াগো মার্টিন, তার একটি কোম্পানি মার্টিন হ্যাপি হোম প্রাইভেট লিমিটেড, তার অফিসও কিন্তু এখানে রয়েছে। সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে একাধিক কোম্পানি খুলে, এমনকি শেল কোম্পানি খোলার পর সেটাও কিন্তু তার মাধ্যমে টাকা কিন্তু ঘরানো হয়েছে। ইডি সূত্রে দাবি, তদন্তে জানা গেছে এই সংস্থার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের অনুমান, লটারি দুর্নীতির মাধ্যমে একাধিক প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে প্রচুর কালো টাকা সাদা হয়েছে বলেও ইডি সূত্রে দাবি। কিন্তু কোন প্রভাবশালীরা এই চক্রে জড়িত? কাদের কালো টাকা এভাবে সাদা হয়েছে? কাদের কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে? সেই সূত্র খুঁজতেই তল্লাশি শুরু করেছে ইডি। ইতিমধ্যেই টাকা গোনার জন্য
দুটো টাকা গোনার মেশিন আনা হয়েছে। স্যান্টিয়াগো মার্টিন ডিয়ার লটারির মালিক, আর তাকে গ্রেপ্তারের পর একাধিক আধিকারিক কোম্পানির কর্মীদের জিজ্ঞাসাবাদ করে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসে। এমনও ইডি আধিকারিকরা জানতে পারেন যে তাদের কাছে কিন্তু বিপুল অঙ্কের টাকা পৌঁছে গেছে। কালো টাকা সাদা করা হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল, যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন। বৃহস্পতিবার ইডি অফিসাররা পৌঁছে গেছিলেন উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরের এই গুদামে। সূত্রের দাবি, এখান থেকে লটারির টিকিট জেলার বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তাছাড়া এখানে ফিউচার গেমিং এর একাধিক সংস্থার অফিস রয়েছে বলেও সূত্রের দাবি। সকাল 7টা থেকে সন্ধে অবধি তন্ন তন্ন করে এখানে তল্লাশি চালায় ইডি। একটি লটারি সংস্থার গোডাউনে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। আজকে একযোগে এই লটারি সংস্থার উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে যে গোডাউন দেখা যাচ্ছে, এই গোডাউনে তারা যেমন হানা দেন, তার পাশাপাশি কিন্তু লেকের দিকে এই লটারি সংস্থার যে অফিস রয়েছে সেখানেও তারা হানা দেন। যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে আর্থিক দুষ্টপের একটি মামলাতে অনেক আগেই এই লটারি সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ আর্থিক তছরূপের একাধিক ধারাতে অভিযোগ দায়ের করা হয়েছে। লেক রোডের এই বহুতলের একটি ফ্ল্যাটেও পৌঁছে যান ইডি অফিসাররা। বাইরে কেন্দ্রীয় বাহিনীকে দান করিয়ে ভিতরে ঢুকে যান গোয়েন্দারা। লেক রোডে একেবারে ঠিক চারুচন্দ্র কলেজের পাশেই কিন্তু এই আবাসনের একেবারে টপ ফ্লোরে টানা 2 দিন হয়ে গেল ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং তারা মূলত এখানে একদিকে যেমন টাকার খোঁজ চালাচ্ছেন, যে আনঅ্যাকাউন্টেড ক্যাশ এই ফ্ল্যাটেও সেই টাকার হদিশ পাওয়া যায় কিনা সেটা একদিকে যেমন তার তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা, তার পাশাপাশি তারা কিন্তু খুঁজছেন নথি। বিভিন্ন প্রভাবশালী যোগ পাওয়া গিয়েছে এবং সেই যোগ কোথায় কোথায় রয়েছে সেটাই কিন্তু মূলত খোঁজার চেষ্টা করছেন এখন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা একেবারে আবাসনের যে মেইন গেট সেইখানে কিন্তু প্রহরায় রয়েছেন এবং আরেকটি দল সেটা কিন্তু সেই ফ্ল্যাটে একেবারে টপ ফ্লোরে যে ফ্ল্যাট সেখানে রয়েছে। ইডি সূত্রে দাবি, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় 9 কোটি ছাড়িয়ে গেছে। ডিয়ার লটারির মালিক ও তার ঘনিষ্ঠদের আস্তানায় বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এত কাঁচা টাকা? আরো কত টাকা কাদের পকেটে গেছে? সেই রাঘব বোয়ালদের নাম কি ইডি তদন্তের সামনে আসবে? সেটাই দেখার। দীর্ঘদিন ধরেই ইডির নজরে রয়েছেন লটারি কিং সান্তিয়াগো মার্টিন। তার সংস্থা ফিউচার গেমিং এবং তার সহযোগীদের একাধিক ঠিকানায় হানা দিয়ে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই প্রথম নয়, লটারি ব্যবসায়ী সান্তিয়াগোর নাম দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল এই বছরের শুরুতেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই এর প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্যে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে তার সংস্থা ফিউচার গেমিং। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ইডি আধিকারিকরা যেটা জানতে পেরেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তালিকা প্রকাশ করা হয়েছিল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল যে টাকা পেয়েছিল, সেখানে যেটা দেখা গেছিল যে ডিয়ার লটারি যে কোম্পানি ফিউচার গেমিং, সেই কোম্পানি 1518 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সে দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই এর দেওয়া নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী গত 4 বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে গোটা দেশে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। তারা পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। আর প্রায় 5 দশক ধরে দেশ চালানো কংগ্রেস টাকা পাওয়ার নিরিখে রয়েছে তৃণমূলের ওপরে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী লটারি কিং সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে 542 কোটি টাকা চাঁদা পেয়েছে তৃণমূল। ডিয়ার লটারির মালিকের সংস্থা তৃণমূলকেই সব থেকে বেশি চাঁদা দিয়েছে। এই লটারি কোম্পানির মোট চাঁদার 40% তৃণমূল পেয়েছে। বাংলায় তাদের ডিয়ার লটারির রমরমা। এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে।
রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। দেখুন, এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা, এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে, যা নিয়ম কানুন হয়েছিল সেই নিয়ম কানুন মেনে হয়েছে। এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গণ্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্নড এজেন্সিস যারা আছেন তাদের, তো তারা বুঝবেন সেটা। এসবিআই প্রকাশিত তথ্য বলছে, বিতর্কিত এই লটারি সংস্থা তৃণমূলকে সর্বোচ্চ 542 কোটি টাকা দেওয়ার পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে কে 503 কোটি টাকা, বিজেপিকে 100 কোটি টাকা এবং কংগ্রেসকে 50 কোটি টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিআর আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। সিনেমার পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায়ের লটারি জেতা ছিল পুরোটাই স্বপ্ন, আর বাস্তবে নির্বাচনী বন্ডে লটারি সংস্থা থেকে লক্ষ্মী লাভ হয়েছে রাজনৈতিক দলগুলোর। লটারি দুর্নীতিতে যখন প্রভাবশালী যোগের কথা উঠে আসছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2 বছর আগের কথা, যখন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের লটারি যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় অভিযোগ ওঠে গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে। এ নিয়ে তদন্তে নামে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হয় 2019 সালে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে লটারি জেতার 10 লক্ষ টাকা ঢোকে। ওই বছরই তার মেয়ে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে ঢোকে 25 ও 26 লক্ষ টাকা। 2020 জানুয়ারি মাসেও অনুব্রত কন্যার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল লটারির 50 লক্ষ টাকা। এনামুল হকের অ্যাকাউন্টেও লটারির 50 লক্ষ টাকার হদিশ মেলে। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা ইডির চার্জশিটে উল্লেখ করা হয় অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা 10 থেকে 12 বার লটারি জেতেন। ইডির চার্জশিটে আরও দাবি করা হয় 2 কোটি টাকার জেতা লটারি নগদে কেনেন অনুব্রত মণ্ডল, যে টাকা আর কিছুই নয়, অপরাধের একটা অংশ। অনুব্রত মণ্ডল আরও দাবি করেন তিনি ও তার মেয়ে 2 বার 50 লক্ষ টাকা এবং 1 বার 1 কোটি টাকা লটারি জিতেছেন। যদিও তথ্য ঘেটে জানা যায় 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ারে শুধুমাত্র সুকন্যা মণ্ডলী 75 লক্ষ 53 হাজার এবং 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ারে 56 লক্ষ টাকা লটারি জিতেছেন। 2022 সালের জানুয়ারিতে সামনে আসে একটি লটারির টিকিটের ভাইরাল ভিডিও, যেখানে লেখা ছিল 6 টাকার লটারির টিকিট কেটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতেছেন এই ব্যক্তি। ছবির নিচে লেখা ছিল অনুব্রত মণ্ডল, তার নিচে লেখা ছিল বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। লটারির টিকিটের এই ছবি ভাইরাল হওয়ার পর অনুব্রত মণ্ডল বিষয়টি অস্বীকার করেছিলেন। তবে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর তার লটারি যোগ নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য জানা যায় বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হয়। বীরভূমের এক লটারি ব্যবসায়ী দাবি করেন 83 লক্ষ টাকায় অন্যের জেতা লটারি টিকিট কিনেছিলেন অনুব্রত মণ্ডল। লটারি বিক্রেতার বাবা চাঞ্চল্যকর অভিযোগ করেন টিকিট না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছিলেন। কি ধরনের কি লেভেলের ও বলেছিল টিকিট আমার দিয়ে ভাঙিন তো দেখে দেবো, ভাঙিয়ে তোমাদের টাকা দেবো, কিন্তু দেয়নি না 7 লাখ টাকা দিল, আর বাদ বাকি টাকা আমাদের অ্যাকাউন্ট নাম্বার নিলো, টাকা ভরে দেবো, টাকা দিল না। এবং বিভিন্ন ধরনের হুমকি দাও হুমকি বিশাল দিয়েছে, হুমকি বললে টাকা দিবে, দে নাইলে তোরা তোদের হাল খারাপ করে দেবো, নাহলে তোরা গায়ে বাঁচতে পারবি। লটারি ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। টিকিটটা হয়েছিল আপনার রাহুল লটারিতে, বিচে ছিল আপনার কালাম শেখ, ঠিক আছে, কালাম শেখের কাছ থেকে আপনার নূর আলী বলে একটা ছেলে পেয়েছিল, সেটা অনুব্রত মণ্ডল কিনেছে, সে তো ডিটেলস পাওয়াই গিয়েছিল, অনুব্রত মণ্ডল টিকিটটা কিনেছিল। একই বছরে লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা গুপ্ত। এরপরই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন, আমি আগাগোড়াই বলে আসছি ডিএল লটারি এবং তৃণমূলের মধ্যে সম্পর্ক রয়েছে। এটা টাকা নয় ছয়ের সহজ পথ। সাধারণ মানুষ লটারির টিকিট কাটে, কিন্তু বাম্পার পুরস্কার জেতেন তৃণমূল নেতারা। প্রথমে অনুব্রত মণ্ডল জ্যাকপট পেয়েছিলেন, এবার তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী 1 কোটি জিতলেন। একটা প্রাইভেট সিটিজেনকে টার্গেট করাটা খুবই দুঃখিত, লজ্জিত জিনিস। ধরেন আমার 2টা ক্রাইম, আর ওই ক্রাইম 5000 লোক করেছে। ক্রাইম নাম্বার 1 বাইং আ লটারি টিকিট, আর ক্রাইম নাম্বার 2 বিং ডিক্লেয়ার্ড আ উইনার। আর যদি 25 আনা লটারি নিয়ে নিন, তাহলে 1 লাখ টাকার 1 লাখ লোক এই ক্রাইমটা করেছে। যদি আপনাকে অ্যাকশন নিতে হবে 1 লাখ লোকের উপরে, তামাম অ্যাকশন নিতে হবে। শুধু আমাকে সিগন্যাল আউট করা যাবে না। ইডি আমাকে ফোন করলো যে ভাই আমরা আসছি আপনার এখানে। গভর্নমেন্ট আর সুপ্রিম কোর্ট ওনাকে পাওয়ার দিয়েছে, করতেই পারে।
2 বছর পর লটারি দুর্নীতি তদন্তে ইডি গাছাড়া দিয়ে নামার পর ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা। এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি, এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। বিরোধী দলনেতা যখন দাবি করছেন তিনি বিশেষজ্ঞ, তার কাছে এই সমস্ত কালো টাকা, টাকা ঘোরানো, অন্য রাজ্য এই সব বিস্তারিত আছে, তাহলে এইভাবে বাইরে কথা না বলে তো তিনি অফিসিয়ালি তিনি গিয়ে একটা লিখিত স্টেটমেন্ট দিন না, তিনি এজেন্সির কাছে যান, এজেন্সিকে গিয়ে বলুন এ ব্যাপারে আমার অগাধ জ্ঞান এবং তথ্য ভাণ্ডার, আমি এটা উইটনেস হিসেবে আসতে চাই এবং আমি লিখিত স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট রেকর্ড করুন, মিটে যায়। অনুব্রত মণ্ডল লটারির মাধ্যমে কালো টাকা সাদা করেছিলেন কিনা তা নিয়ে তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে রাজনৈতিক দলগুলিও লটারি সংস্থার থেকে কম টাকা চাঁদা পায়নি। লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের যে তথ্য সামনে আসে তাতে ডিয়ার লটারির মালিক সান্তিয়াগো মার্টিনের সংস্থার দেওয়া চাঁদার বহর দেখে চমকে গিয়েছিলেন অনেকে। টিআর লটারির মালিকের সংস্থা থেকে পাওয়া অনুদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে তৃণমূল, তারপর তামিলনাড়ুর শাসক দল ডিএমকে, তারপর অন্ধ্রপ্রদেশের সদ্য প্রাক্তন শাসক দল ওয়াইএসআর কংগ্রেস, এরপরে বিজেপি। কংগ্রেসকে এই লটারি সংস্থা দিয়েছে 50 কোটি, অর্থাৎ কম বেশি বহু রাজনৈতিক দলই টাকা পেয়েছে লটারির মালিকের থেকে। কিন্তু অবাক করা বিষয় হলো, একটা সময় 1 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কেঁপেছিল যে বাংলা, দুবেলা পেট ভরে খাওয়ার জন্য খাদ্য আন্দোলনে উত্তাল হয়েছিল যে বঙ্গ, রেশন আন্দোলনে অগ্নিগর্ভ হয়েছে যে ভূমি, আজ সেই বাংলাতেই যেন টাকা উঠছে। কোথাও লক্ষ লক্ষ, কোথাও কোটি কোটি টাকা গোনার মেশিন আসছে, টাকা গোনা হচ্ছে। কোথাও ঘরের মধ্যে টাকা, কোথাও আলমারির মধ্যে টাকা, কোথাও টাকা উদ্ধার করতে ট্রাঙ্ক লাগছে, কখনো গাড়ির মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। যে বাঙালি চাঁদের পাহাড়ের সঙ্গে পরিচিত, গত প্রায় 2.5 বছর আগে সেই বাঙালির প্রথম পরিচয় হয় টাকার পাহাড়ের সঙ্গে। 2022 জুলাইয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাটে হানা দেয় ইডি। উদ্ধার হয় নগদ প্রায় 50 কোটি টাকা, বের করা হয় একের পর এক টাকা ভর্তি ট্রাঙ্ক। এরই সঙ্গে ইডি আধিকারিকদের হাতে এসেছিল অর্পিতার গয়নার ভান্ডার। বেডরুম, শৌচাগারের ক্যাবিনেট থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। 2022 সালের 30 জুলাই হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি থেকে নগদ 49 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সেই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের 3 জন কংগ্রেস বিধায়ক। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে বালিগঞ্জের একটি অফিস থেকে 1,40 লক্ষ টাকা উদ্ধার করে ইডি। এর ঠিক পরের দিন গড়িয়াহাটে আটক করা হয় একটি সন্দেহজনক গাড়ি। সেই গাড়ি থেকে 1 কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। 2022 সেপ্টেম্বরে চিটফান্ড মামলায় গ্রেফতার হন দাপুটে তৃণমূল নেতা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় 80 লক্ষ টাকা। এর দুদিন পরই 2022 4 সেপ্টেম্বর মালদার গাজলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় সিআইডি। উদ্ধার হয় 1,39 লক্ষেরও বেশি টাকা। গত বছরের গোড়ায় জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, কারখানা সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। উদ্ধার করা হয় প্রায় 11 কোটি টাকা। এর পাশাপাশি 2023 10 সেপ্টেম্বর গার্ডেন রিচের পরিবহন ব্যবসায়ী আমির খানের সাদামাটা এই দোতলা বাড়ির খাটের নিচ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল 17 কোটি 32 লক্ষ টাকা। 2022 অক্টোবরে হাওড়ার মন্দিরতলায় ব্যবসায়ী ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পাণ্ডের ফ্ল্যাট ও গাড়ি থেকে 28 কোটি 15 লক্ষ নগদ বাজেয়াপ্ত করে পুলিশ। প্রথম 2022 সালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় 2টি ফ্ল্যাট থেকে 52 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি, এবং তারপর থেকে একের পর এক ঘটনা, কোটি কোটি টাকা এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে ইডি, সিবিআই, এমনকি রাজ্য পুলিশ এবং সিআইডিও বহু টাকা এভাবে উদ্ধার করছে। আর সেখানেই প্রশ্ন উঠছে যে এত কোটি কোটি টাকা, কালো টাকা কোথা থেকে আসছে এই রাজ্যে, এবং বারবার এই সমস্ত দুর্নীতি এবং জালিয়াতির যে চক্র তার সঙ্গে কেন নাম জড়াচ্ছে এই রাজ্যের। এই তদন্তে এখন ইডি
আর কি খুঁজে পায়, কোনো নথিপত্র তারা পায় কিনা, কিংবা কোনো প্রভাবশালী যোগ তারা এই যে লটারি সংস্থা তার থেকে পায় কিনা সেটাই দেখার। আর এবার ব্ল্যাক মার্কেটের আবাসনে হানা দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করলো ইডি। এই যেন হঠাৎ করে বাংলার লক্ষ্মী লাভ। কিন্তু এটা তো নেতিবাচক দিক, ইতিবাচক নয়। এটা তো সাধারণ মানুষের ফুলে ফেপে ওঠার প্রমাণ নয়। অসাধু শ্রেণীর হাতে যে অঢেল কালো টাকা রয়েছে, হয়তো আগামী দিনেও থাকবে। এই নির্মম বাস্তবের প্রমাণ এই পরপর টাকা উদ্ধারের ঘটনা। লেক মার্কেটের আবাসনে ইডির অভিযান ও কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ডিআর লটারি নিয়ে শাসক বিরোধী চর্চা তুঙ্গে, তখন দিকে দিকে ট্যাবের জন্য বরাদ্দ টাকা জালিয়াতির অভিযোগে তুঙ্গে উঠেছে চাপানুতর। ক্রমেই ছড়াচ্ছে ট্যাবের টাকা জালিয়াতি। দিনে দিনে জোরালো হচ্ছে প্রশ্ন, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? সরকারি পোর্টাল হ্যাক করলো কারা? উত্তর দিনাজপুরের চোপড়ায় কি এখন বাংলার চামতারা? করদাতাদের টাকা নিয়ে কি ছিনিমিনি খেলছে সরকার? প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলতেন, স্বপ্ন হলো সেই জিনিস যা মানুষকে ঘুমোতে দেয় না যতক্ষণ না তা বাস্তবায়িত হচ্ছে। এরকমই স্বপ্ন দেখেছিল রাজ্যের লক্ষ লক্ষ তরুণ তরুণীও। এই ডিজিটাল পড়াশোনার যুগে একটি মোবাইল কিংবা ট্যাব তাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে। কিন্তু জালিয়াতির খপ্পরে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে অনেক পড়ুয়ারই। এক এক করে এই ট্যাবের টাকা জালিয়াতি ছড়িয়ে পড়েছে কলকাতা সহ 11টি জেলায়। नहीं, हमको नहीं मिला है, मेरे दोस्त लोग को मिला है। तो फिर मैम को यही बात बोले तो मैम बोले कि हम लोग का अकाउंट का पैसा कोई और अकाउंट में चला गया है। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু তাতেই স্বপ্নভঙ্গ হয়েছে একা পুরুলিয়ার লক্ষ্মী কুমারীর নয়। পড়শি জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহারে থাকা তার সহপাঠীদের একাংশের। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে গায়েব হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা? টাকা অন্যের অ্যাকাউন্টে যাচ্ছে এবং নিমেষে তা তোলা হয়ে যাচ্ছে কি করে? বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি দল বিকাশ ভবনে যায়। সঙ্গে ছিলেন সাইবার বিশেষজ্ঞরা। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। কিন্তু কিভাবে আপলোড হয় এই তথ্য? স্কুল পোর্টালে তথ্য আপলোড করার পর একটি ভার্চুয়াল সার্টিফিকেট ইস্যু হয়। সেই সার্টিফিকেট আপলোড করার পর একটা ওটিপি জেনারেট হয়। সেই ওটিপি ইনপুট করলে লক হয়ে যায় সিস্টেম। অর্থাৎ স্কুল লেভেলের পর নতুন করে তথ্য আপলোড ও এডিট করা যায় না। এরপর পোর্টালে থাকা তথ্য স্ক্রুটিনি করেন এসআই বা স্কুল পরিদর্শক। তারপর সেটি যায় ডিআই বা জেলা স্কুল পরিদর্শকের কাছেও। তিনি স্ক্রুটিনি করে অর্থ দফতরে পাঠিয়ে দেন। এরপর অর্থ দফতর থেকে টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে যায়। প্রাথমিক তদন্তে লালবাজারের অনুমান, স্কুল স্তরে এই তথ্য আপলোডে কিছু ফাঁকফোকর রয়েছে। সেই সুযোগে ঢুকে পড়ছে সাইবার প্রতারকরা। স্কুলে ডেটা এন্ট্রির সময় প্যারালাল অ্যাক্সেস নিয়ে প্রতারণা করছে তারা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন স্কুল স্তরেই এই তথ্য আপলোডে কিছু ফাঁকফোকর রয়েছে এবং সেই সুযোগেই ঢুকে পড়ছে সাইবার প্রতারকরা। স্কুলের লগইন আইডি এবং পাসওয়ার্ডের প্যাটার্ন সহজ থাকার কারণে সহজেই আনঅথরাইজড অ্যাক্সেস করছে সাইবার প্রতারকরা। ট্যাবের টাকা বণ্টনের ইন্টিগ্রেটেড সিস্টেমে কিভাবে কারচুপি হলো? কিভাবে মিলল সরকারি পোর্টালের অ্যাক্সেস? তবে কি সর্ষের মধ্যেই ভূত? অর্থাৎ এই গোটা ঘটনায় জড়িত রয়েছেন ভিতরের কেউ? জালিয়াতি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি যেসব স্কুলে প্রতারণার ঘটনা ঘটেছে তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তরের কাছে লালবাজার আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে। এই পুরো জিনিসটা এন্টায়ার চেন অফ মানি ট্রেল, কে মিডলম্যান, কোথায় টাকা গেছে, সেটা পুরো এন্টায়ার র্যাকেটটা আনার্থ করে যখন আমরা চেন ডিজিটাল পাথওয়েটা এস্টাবলিশ করতে পারবো, তো সেই পাথওয়ে এস্টাবলিশ করা না অবধি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না। ট্যাব জালিয়াতির ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়ানোর পর শুক্রবার এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিই। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে। নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি ক্ষতি, ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত। যেরকম পরীক্ষা খাতা দুর্নীতি হয়েছে, বলছে এজেন্সির কাছ থেকে নিতে হবে, সরকারি সব তথ্য তাদের কাছে গেছে। একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে, এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং, ভোটের রাজনীতি আর দুর্নীতি,
এবং মানুষের যেটা প্রাপ্য সেটাকে ডাইভার্ট করা হচ্ছে। এটা অর্গানাইজড গ্যাংস করছে, তার মধ্যে তৃণমূল আছে, চোর জচ্চর আছে, সরকারি অফিসার আছে, সরকারি দপ্তর আছে। যে মাথা ইনভলভ না হলে তলা দিয়ে এগুলো হয় না। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা সাইবার ক্রাইম। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে। দীর্ঘদিন ধরে এইসব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে। অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে টাকা নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি কি করে হলো পুরো সিস্টেমটা সন্দীপ তাহলে এইরকমই ভালনারেবল? আমি একটু টেকনিক্যালি ব্যাপারটা আনসার দিই। যখন একটা ডেটাবেসের মধ্যে এন্ট্রি হয় তখন তার একটা ডেট আর টাইম স্ট্যাম্প পড়ে। রাইট। এবার যদি দেখা যায় যে আমার একটা ডেটা এন্ট্রি পরপর হয়েছে এবং যে ডেটাটা তথ্য পাল্টে গেছে তার ডেটা টাইম স্ট্যাম্প এটা ঠিক আছে, তার ডেটা টাইম স্ট্যাম্প এক, তাহলে এটা ডেটা এন্ট্রির টাইমেই গন্ডগোলটা হয়েছে। আচ্ছা। যদি দেখা যায় যে আমার যে তথ্যগুলো সঠিক তার ডেট অ্যান্ড টাইম যে স্ট্যাম্পটা আছে আর যেগুলো পাল্টে গেছে সেগুলো তার থেকে নতুন, তার মানে ওটা হ্যাক হয়েছে। এটা খুব সহজে বেরিয়ে যাবে যে ডেটা এন্ট্রিতে জালি হয়েছে নাকি এটা পরে গিয়ে এন্ট্রির পরে হ্যাক হয়েছে। রাইট। তো এবার দেখা গেল যদি হ্যাক হয় তাহলে 2-3 রকম সম্ভাবনা আছে। এক, যে আমার পুরো সাইটটাই গন্ডগোল, সেখানটায় আমায় কেউ হ্যাক করে ঢুকে গেছে, অথবা যেখান থেকে যে পাসওয়ার্ডগুলোর যেহেতু কোনো সিকিউরিটি স্ট্রং পাসওয়ার্ড বা এরকম কিছু নেই, ওই পাসওয়ার্ডটা কেউ গেস করে ওখান থেকে চুরি করে নিয়েছে। তো নয় পাসওয়ার্ড চুরি হয়েছে কোনো একটা স্কুল থেকে, কারণ সিকিউরিটি খুব একটা কিছু থাকে না কোনো জায়গাতেই, তো কোনো স্কুল থেকে পাসওয়ার্ড চুরি হয়েছে, অথবা মাস্টার পাসওয়ার্ড চুরি হয়েছে, অথবা সাইটটা হ্যাক করে ঢুকে গেছে। যেটাই হোক না কেন আজকে কিন্তু আমরা টিপ অফ দ্য আইসবার্গ দেখছি। কেন? তার কারণটা হচ্ছে শুধু অ্যাকাউন্ট পাল্টে টাকাটা অন্যের অ্যাকাউন্টে নিয়েছে তাই নয়, সাইট যদি হ্যাক করে ঢুকে যায় লক্ষ লক্ষ বাচ্চার যাবতীয় প্রায় কনফিডেন্সিয়াল ইনফরমেশন এক্সপোজড হয়ে গেছে। এবং শুধু বাচ্চা না, তাদের অভিভাবক, এক্স্যাক্টলি বাচ্চাদের মাইনরের বহু ক্ষেত্রে আমরা মাইনরদের ডেটাটা একটু বেশি সেনসিটিভ মনে করি, এবং সেই বাচ্চাদের ইনফরমেশনগুলো কিন্তু ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে কালকে বিক্রি হবে। সুতরাং হয়তো দেখা গেল 4000-5000 বাচ্চার হয়তো অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, কিন্তু তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে এই সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, বয়স, আধার কার্ড, সব ডেটা কিন্তু কালকে ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে আজ বাদে কাল বেরিয়ে যাবে। ভগ্নাংশ যদি এই প্রতারণার শিকার হয়, সরাসরি শিকার হয়, তার বহুমাত্রিক বিপদ আছে। 16 লক্ষ ছাত্রছাত্রীকে এর আগে দেয়া হয়েছে, প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয় অর্থ দপ্তর থেকে, তার ভগ্নাংশ হলেও মারাত্মক ক্ষতি। মূলত দুরকম, আমি সলিলদার কাছে আসবো। এক হচ্ছে ওই ছেলেটা বা মেয়েটা, ওই পড়ুয়াটা ট্যাব পেল না, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার আপনার করে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেল। ভয়ঙ্কর সলিলদা। দেখো, এটাকেই বলে কিন্তু প্ল্যান্ড আর অর্গানাইজড ডেলিবারেট ইকোনমিক অফেন্স টু ডিফ্রড অ্যান্ড ডিসিভ আদার্স। তুমি যখনই দেখো এটা একটা অর্গানাইজড কেন বলছি, যদি এটা আমাদের লোকালাইজড ব্যাংকে হতো, সন্দীপ আমার পুরনো প্রতিবেশী, যদি এটা লোকালাইজড ব্যাংকে হতো আমার বলার কিছু ছিল না। এটা যখন ইন্টারস্টেট হয়েছে, বিহারের ব্যাংকেও হয়েছে, তার মানে এটা অর্গানাইজড বাই ইন এ লার্জার পার্সপেক্টিভ। এটা মানে ইন্টেনশনটা কিন্তু মানে বাই এ লার্জার গ্রুপ অ্যান্ড ভেরি স্ট্রং গ্রুপ অফ ক্রিমিনালস, যাদের ওপর থেকে মদত আছে। এবং যদি এটা না হয়, এবং এরা কি 4 জন লোককে ধরেছে, আর তো কিছু করেনি সুমন, কিন্তু রুট অফ দ্য কেস তো তোমায় যেতে হবে, যে অসুখটা কোথায় সেখানে তোমায় যেতে হবে, কোথা থেকে হচ্ছে, হু আর ইন লিগ উইথ দিস ক্রাইম। এই 4টে লোকে একেবারে সলিলদা, মানে স্পেসিফিক ইনপুট ছাড়া এইভাবে স্কুল ধরে ধরে ছাত্রছাত্রী ধরে ইম্পসিবল। আমি বলছি এটা জামতারা গ্যাংয়ের সঙ্গে এটার তফাৎ যে একেবারে স্পেসিফিক ইনপুট না থাকলে এইভাবে জামতারা গ্যাং এটা নয়। এটা তো বলে স্যার অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন করছে, বলে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, আমাকে ফোন করেছে। ইট ইজ নট দ্যাট। এটা তোমার একটা অ্যাক্রস দ্য স্টেট বললেও ভুল হবে, এটা তো ইন্টারস্টেট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় দিস ইজ এ ফিট কেস টু বি ইনভেস্টিগেটেড বাই এ ভেরি এক্সপার্টাইজ এজেন্সি। তরুণের স্বপ্নে জালিয়াতির ভাইরাস। উত্তর দিনাজপুরের চোপড়ায় কি হয়ে উঠছে বাংলার মিনি জামতারা। सर, आपको ये कॉल आपके कार्ड से संबंधित किया जा रहा है। आपके खाते को 50,000 की लॉटरी लगी है।
এই প্রশ্নগুলো উঠছে কারণ ঝাড়খণ্ডের জামতারার প্রতারক গ্যাং যেমন ফোন করে অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে মানুষকে প্রতারণা করে, তেমনি কলকাতা পুলিশ সূত্রে দাবি ট্যাব জালিয়াতি তদন্তে দেখা যাচ্ছে বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং বিহারের কিষানগঞ্জের লোকেদের অ্যাকাউন্টে। কলকাতা পুলিশের দায়ের করা মামলায় চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে, আর জেলা পুলিশের মামলায় চোপড়া ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার হয়েছেন 6 জন। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 93টা কেস রাজ্য জুড়ে হয়েছে। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং যে এফআইআরগুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন। 16 লক্ষের মধ্যে 1911 শতাংশটা হিসেবটা দাঁড়াচ্ছে 0.1-এর সামান্য বেশি। একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছে নথিপত্রে সে প্রমাণও আমরা পেয়েছি। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড এই 3টে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম, যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয়, সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া, সেই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে কলকাতা থেকে জেলায় জেলায় সামনে এসেছে রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ। যেমন কোচবিহারের রামগোপাল লাখোটিয়া হাই স্কুলের 50 জনের বেশি ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ। কিছু স্টুডেন্টের টাকা পায়নি, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এখন আমরা তো ঠিকঠাক যখন কম্পিউটারে মিল করে আমরা অ্যাকুরেট অ্যাকাউন্ট মিলিয়ে দিয়েছি, কারণ কোন পর্যায়ে গিয়ে ঘটেছে সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা তো তদন্তের বিষয়, এটা ডিপার্টমেন্ট তদন্ত করছে এবং সমস্ত ছাত্রই এই টাকাটা পাবে, ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেবে, বেনিফিশিয়ারি ডিপ্রাইভড হবে না। জেলা শিক্ষা দপ্তর সূত্রে দাবি পুরো জেলায় 80 জনেরও বেশি পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। একই অভিযোগ নদিয়াতেও বসরখোলা হাই স্কুলের 20 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ। গুরুত্বপূর্ণ বিষয় হলো চোপড়া থেকে বিহারের দূরত্ব প্রায় 30 কিলোমিটার আর ঝাড়খণ্ডের দূরত্ব প্রায় 550 কিলোমিটার। ইসলামপুর থেকে বিহারের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। বুধবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশ সূত্রে দাবি দুজনকে বলা হয়েছিল অ্যাকাউন্টে 10,000 টাকা রাখতে দিলে 300 টাকা কমিশন দেওয়া হবে। অর্থাৎ কারচুপি করে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা হাতাতে ভাড়া নেওয়া হয়েছিল ব্যক্তিগত অ্যাকাউন্ট। সূত্রের দাবি 300 থেকে 5,000 টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট ভাড়া করার জন্য বিভিন্ন এলাকায় মিডলম্যান পাঠানো হয়েছিল, আর এদের টার্গেট ছিল মূলত বয়স্ক মহিলারা। লালবাজার সূত্রে খবর, ট্যাব জালিয়াতির জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তার অধিকাংশই উত্তরবঙ্গের। সম্ভবত এই প্রতারণা চক্রের এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। নাম্বার অফ ভিকটিম যেটা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি যেটা, তাতে 1911। আমার মধ্যে দিস নাম্বার ইজ অলসো ওয়েক, ইজ নট কারেক্ট। এক্স্যাক্টলি মনে হচ্ছে আমার তার থেকে অনেক বেশি, মানে হাজারের মানে 8-10 হাজার ছাপিয়ে গেছে। এগুলো কিন্তু ওরমভাবে একটা সিট করলে হবে না, একদম টিম অফ একটা পার্টিকুলার টিম থাকবে, এই টিমটাই কাজ করবে। এবং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো একত্রিত হয়ে এবং এক্সপার্ট যারা থাকবে তার মধ্যে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরাও থাকবে। এই রকম একটা 8-10 জনের একটা টিম করে তাদের উপর সব এফআইআরগুলোকে ক্লাব করে যদি এইটাকে গ্যাংটাকে আনাত করার চেষ্টা করে। ট্যাব জালিয়াতি তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন বিস্ফোরক তথ্য উঠে আসছে। সুময়দা, একটা জিনিস পরিষ্কার যে মাসের পর মাস পরিকল্পনা করে এই জিনিস হয়েছে, নয়তো এইভাবে স্কুলগুলো ডেটাবেস চলে যেত না। আর এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব ভূমিকা কতটুকু, কেন তাদের ভিক্টিমাইজ করা হচ্ছে? দেখুন সুমনবাবু, এখন যে ঘটনাটা ঘটলো আমরা তো জানতে পারলাম বিষয়টা, এবং সংবাদ মাধ্যম আপনারা এগিয়ে এলেন। এখন কিন্তু অনেক মানুষ এটা জানাবে এবং আমার মনে হয় এরকম ঘটনা সম্পর্কে আমরা আরও অনেকটা জানবো। একটা বিষয় দেখুন, এই যে ট্যাব দেওয়ার ব্যাপারটা, সেই ট্যাব দেওয়ার ব্যাপারটা তো ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে হয়েছে। আপনি দেখুন হাসপাতালের কোথায় কি বেড ফাঁকা আছে এখনও কিন্তু সেন্ট্রালাইজ একটা সিস্টেম করা যায়নি। অর্থাৎ গভর্নমেন্ট কোন দিকে প্রায়োরিটিটা কিভাবে দিচ্ছে খুব পরিষ্কার নয়। এই জায়গাটাতেই মূল প্রশ্ন হলো যে আরেকটা জায়গা ধরতে হবে, সেটা হচ্ছে সিভিক কম্পিউটার শিক্ষক। এবং সিভিক কম্পিউটার শিক্ষক কী করলেন, চন্দ্রবিন্দু ট্যাব করে দিলেন। এই প্রথম জানলাম ট্যাব লেট, অর্থাৎ ট্যাবগুলো ছাত্রদের কাছে না পৌঁছে লেট হয়ে গেল। মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে, তরুণের স্বপ্ন নামটা দেখুন,
সুভাষচন্দ্র বসুর থেকে তরুণের স্বপ্ন একদম ভ্যানিশ পশ্চিমবঙ্গে। সব যে দুঃখের জায়গাটা, তৃণমূল কংগ্রেস তো দল হিসেবে একটা সোশ্যাল ডেমোক্রেট দল, ভারতবর্ষে তারা একটা প্রতিবাদের রাজনীতি তৈরি করবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটাকে নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা করাই যাচ্ছে না। যে আলোচনাই করতে যাওয়া হচ্ছে সেই আলোচনায় দুর্নীতি, ভোট লুট, এই গোটা জায়গাটার মধ্যে দলটা সীমাবদ্ধ থাকছে। দলটার ভাবা উচিত যে তারা ঠিক কোন পথে এগোবে যাতে আমরা অন্য আলোচনা করতে পারি। দেখুন 16 লক্ষর কাছাকাছি ছাত্রছাত্রী, এই 10,000 টাকা তারা সরকারের তরফ থেকে 8,500 স্কুল বন্ধ। আচ্ছা, তারপরে সেখানে তারা ট্যাব কিনবেন না স্মার্টফোন কিনবেন সেটা একান্তই তাদের ব্যাপার। ট্যাব বলা হচ্ছে বটে, তবে ট্যাব হাতে ধরে দেওয়া হচ্ছে না, টাকাটা দেওয়া হচ্ছে অ্যাকাউন্টে। এক্ষেত্রে জামতারা গ্যাং বা ইত্যাদি প্রসঙ্গ উঠে আসছিল। আমরা এখানে দেখেছি যে কিষানগঞ্জের অ্যাকাউন্ট বা জামশেদপুরের ব্যাংক অ্যাকাউন্টের কথা উঠে আসছে। আন্তজাল যে জালিয়াতি চক্র, সেটা জামতারাটা একটা ফিগারেটিভ জায়গায় চলে গেছে, একটা সিম্বলিক হয়ে গেছে। এটা এমন না শুধু জামতারাতে হয়, বহু জায়গা থেকে হয়। জামতারা বা আমতারা কেউ করতে পারতো না যদি না এই স্পেসিফিক ইনপুটগুলো হতো। একটু লক্ষ্য করে দেখবেন যে সহমত, আমি একদম সহমত। আমি আপনাকে বলছি, যখন ভারতবর্ষের 82 কোটি মানুষের আধার কার্ডের ডেটা লিক হয়, সেটা ইউআইডিআই লোক ছাড়া আমি আপনার কনসার্নের সঙ্গে একদম এই রকমই অনুষ্ঠান করেছিলাম। সাইবার ক্রাইমের ক্ষেত্রে না শুধু রাজ্য স্পেসিফিক, না, ডিজিটাল ইন্ডিয়া বলে যেটা আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের উপর খাড়া ঝুলছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ভ্যানিশ হয়ে গেল কিনা আপনিও জানেন না, কিন্তু পাশাপাশি দুটো এক হচ্ছে যে ওই জন্যই আধার লিঙ্ক করতে হয় এবং ওটিপির মাধ্যমে করতে হয়। তার কারণ আধারের তথ্য কিছু চুরি হতে পারে, কিন্তু এখন রাজ্য সরকারকেও মানতে বাধ্য হচ্ছে যে আধার লিঙ্ক থাকলে এত সহজে এই ছেলেমেয়েগুলোর অ্যাকাউন্টে ট্যাবের টাকাটা চুরি হয়ে যেত না। আর এখান থেকে আমি আবার আমার প্রথম প্রশ্নে, যেটা প্রথম যেদিন ট্যাবের সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল সেই দিন বলেছিলাম যে ট্যাব যদি দিতে চাই বা স্মার্টফোন দিতে চাই সেই আকারেই দিলে তাহলে অন্তত মিসইউজের প্রবণতা কমে। তার কারণ প্রত্যেকটা সমীক্ষা দেখাচ্ছে এই যে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে তার মধ্যে মেজরিটি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে ট্যাব কেনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। সুতরাং সরকারের কোথাও ভেবে নেওয়া উচিত। ধরুন জাস্ট একটা লাইন, সেটা যদি ধরুন 10,000 টাকার মধ্যে সরকারের ট্যাব বা ফোন কিনে দিল, হতেই পারে কোনো বা ছাত্র বা ছাত্রী তার থেকে হয়তো 2,000 5,000 এক্সট্রা টাকা দিয়ে আরো বেটার আপডেট ভার্সন কিনতে চান, তিনি হয়তো তাতে অখুশি হবেন, এটাও তো হতে পারে। এখানে সরকার সরাসরি টাকাটা অ্যাকাউন্টে দিচ্ছে, তার চয়েস অনুযায়ী আমাদের রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি, নগদ টাকা যদি কোনো অ্যাকাউন্টে পড়ে সেখানে ছাত্রছাত্রীরা আপগ্রেডেশনের জন্য তাকে ক্যাশ টাকা দেওয়ার অন্তত তাকে এনশিওর করা উচিত। তার পরিবার ঠিক করবে, যেখানে ভারতবর্ষ এবং শুধু রাজ্য ভেবো না অনির্বাণ, ভারতবর্ষের মতো দেশে যেখানে স্কুল ছুটে ড্রপ আউটের সংখ্যা এত বেশি, যেখানে ছেলে মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য দুপুরে মিড ডে মিল দিতে হয়, সেখানে আমি 10,000 টাকা দিচ্ছি একটা অভাবী পরিবারকে ট্যাব কেনার জন্য, তার ইউটিলাইজেশন যে ঠিক হচ্ছে না, একাধিক সমস্যা আছে তার উঠে আসছে। কিন্তু সেটা বড়, কিন্তু 10,000 টাকা তো তার অ্যাকাউন্টেই থাকছে না। এখন তো প্রশ্নটা আরো বড়। এই হ্যাক হওয়ার গল্পটা শুনে আমি গল্পই বলছি, আমার আরেকটা গল্প মনে পড়ে গেল। কি গল্প? 2016 প্রাইমারি রিক্রুটমেন্ট, প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা ছিল, রাজমহলে কেউ চোখে দেখেনি। হাইকোর্ট যখন জিজ্ঞেস করেছিল, প্যানেলটা তো ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, তারপর গেল কোথায়? প্রাইমারি বোর্ড এসে বলেছিল আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে গেছিলো, আমরা একটা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনটার কি হলো? সেই কমপ্লেনের রেজাল্ট কি? বিধাননগর নর্থ তার কি তদন্ত করলো? তার রেজাল্ট এখনো আসেনি। দেখো, বাংলার শিক্ষা পোর্টাল, একটা কন্ট্রাকচুয়াল টিচার, তারা যাকে সিভিক টিচার বললো, তাকে বেসিক্যালি বলি দেওয়া হলো। এই জামতারা গ্যাং নয় সুমন, এটা পিসি ভাইপো গ্যাং, এটা কালীঘাট গ্যাং, এটা সিস্টেমেটিক দুর্নীতির অংশ। তৃণমূল সব ক্ষেত্রে দুর্নীতি করে, এটাও তারই একটা অংশ। আমি তরুণের সাথে একদম একমত হয়ে একটা কথা বলছি। কয়েক মাস আগের কথা, লোকসভা ভোটের আগে বহু লোকের যখন আধার নাম্বার বাতিল হয়ে যাওয়া চিঠি আসছিল, তখন এই বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও বলেছিল যে আমরা দেখবো হ্যাক করা হয়েছে আধারের ওয়েবসাইট, পোর্টাল ইত্যাদি। সেই তদন্তই বা কি হলো এবং কেন এতগুলো লোকের আধার বাতিল হলো, তাও এখন অব্দি আমরা জানলাম না। আমি দুটো কথা এখানে বলি সুমনদা। প্রথম কথা হচ্ছে, এখন অব্দি সরকার যা বলেছে ওইটাকে যদি ঠিক বলে ধরেও নি, তাহলে আজকে এই প্রশ্ন উঠবেও আরজি করার পরে আবার আরো জোরালোভাবে। চুক্তিভিত্তিক কর্মীদের ওপর যাবতীয় সরকারের ভান্ডার খুলে দেওয়ার এই প্রশ্নটা। একদিকে কিছু মানুষকে আমি 10,000 টাকা 12,000 টাকা মাইনে দিয়ে তাদেরকে কাজ করাবো, যার মাইনে হওয়ার কথা 50,000 টাকা 60,000 টাকা, তাকে আমি চুক্তিভিত্তিক শ্রমিকের নাম করে কাজ করাবো, তার কাজের কোনো স্থিতাবস্থা নেই, কোনো পার্মানেন্ট হবে না ইত্যাদি। অপরদিকে তার কাছে আমি সরকারের যাবতীয় দরজার চাবি দিয়ে দেবো। এমতাবস্থায় আমি এই ধরনের অপরাধ প্রবণতাকে বাড়তে সাহায্য করছি না, এক। দ্বিতীয় কথা সুমনদা, তুমি যে কথাগুলো বললে শেষে, ইউটিউব
ইউটিলাইজেশন নিয়ে আমি তোমার সাথে এক অক্ষরে অক্ষরে একমত হয়ে অত্যন্ত আক্ষেপের সঙ্গে কথা বলছি। এক হচ্ছে আমাদের তো ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের রাজ্যে কোনো কিছু নেই, ক্লাবকেও যে টাকা দেওয়া হয় কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট নেওয়া হয়? ওই টাকা দিয়ে কোনো ক্লাব একটা জিম বানাচ্ছে, কোনো সামাজিক কাজ করছে নাকি বাংলা মদ খাচ্ছে, তার তো কোনো সার্টিফিকেট চাওয়া হয় না সরকারের থেকে। এবং কোনো পাড়ার ইলেকট্রনিক্স দোকানে একটা রসিদ নিয়ে গিয়ে আমি এই টাকাটা অ্যাভেল করছি, কজন এর হাতে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এটাও বলতে হবে আমাদেরকে যে এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেননি। মোদি যখন এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার শুরু করেছিলেন, আমরা বামপন্থীরা যখন বিরোধিতা করেছিলাম, আমাদেরকে এই ব্যঙ্গ শুনতে হয়েছিল যে আমরা পিছিয়ে পড়া অর্থনীতির যুগে পড়ে আছি বলে আজকে এটার বিরোধিতা করছি। আজকে তুমি যে কথাগুলো বললে একদম সঠিক কথা, এই কথাগুলোই 2014 সাল থেকে আমরা বামপন্থীরা বলে কিন্তু আমি এখানে বলবো যে নিঃসন্দেহে উদ্যোগটা সাধু, কিন্তু সেই উদ্যোগ এক হচ্ছে কি ফর্মে আমি দিচ্ছি এবং দুই হচ্ছে আদৌ দিতে পাচ্ছি কিনা, কারণ ওই গরিব পরিবারটার হাত থেকে বেরিয়ে গেছে। সিগমন্ড ফ্রয়েড বলতেন স্বপ্ন হলো ঘুমের অভিভাবক, কিন্তু সেই স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প। ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এবার সেই অভিযোগের তালিকায় যুক্ত হলো পুরুলিয়ার নাম। অভিযোগ, জেলার পাড়া, বলরামপুর, বান্দোয়ান, রঘুনাথপুর থানা এলাকার মোট 5 স্কুলে 30-এর বেশি পড়ুয়ার জন্য বরাদ্দ 10,000 টাকা আত্মসাৎ করেছে দুষ্কৃতীরা। ঈশা মুদি পুরুলিয়া আনারা গার্লস হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অভিযোগ, তার ট্যাবের টাকা পেয়েছেন অন্যজন। আমি ট্যাব পাইনি, আমাদের কিছুদিন আগে ট্যাবের টাকা ঢুকেছে, কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি তো আমার টাকা ঢুকেনি, আমি দেখেছি। কিন্তু পরে জানতে পারলাম যে আমার সমস্ত বান্ধবীরাই পেয়েছে টাকা। তারপরে জানতে পারলাম যে আমাদের টাকাটা অন্য কোথাও চলে গেছে। ঘটনা নজরে আসার পরেই ব্যাংকগুলির সঙ্গে কথা বলে প্রতারিত পড়ুয়াদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানা ও সংশ্লিষ্ট থানায়। অ্যাকাউন্ট নাম্বার কারোর মনে থাকে না, কিন্তু আইএফএসসি কোডটা আমাদের কিন্তু সবারই মোটামুটি মনে থাকে। হ্যাঁ, কোন ব্যাংকে কি আইএফএসসি কোড। বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে দেখলাম যে আইএফএসসি কোড কিন্তু কোথাও চেঞ্জ নেই, নাম চেঞ্জ নেই, কারোর কিছু চেঞ্জ নেই, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। পরে আমরা লক্ষ্য করে নিজেরাই সেটাকে কিন্তু আমরা হোল্ড করিয়েছি। পুলিশ সূত্রে খবর, পড়ুয়াদের ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা কারা তুলে নিয়েছে ব্যাংকগুলির কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তা দিয়ে পড়াশোনাকে সহজ করে তোলার লক্ষ্যে 2021 সালে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত স্কুল বা মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় 10,000 টাকা। তারা যাতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্মার্টফোন বা ট্যাব কিনতে পারে। করোনাকালে এই প্রকল্প চালু হলেও তারপর থেকে প্রতি বছর এই টাকা দেওয়া হচ্ছে। সেই টাকা নিয়েই প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। থানায় থানায় বাড়ছে অভিযোগের তালিকা, তার ভিত্তিতে শুরু হয়েছে ধরপাকড়। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 11 জনকে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 93টা কেস রাজ্য জুড়ে হয়েছে। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক, সাইবার ক্যাফের মালিক, তৃণমূল নেতার ছেলে। আর এবার মালদা থেকে গ্রেফতার হলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক। নিজের বাড়িতে ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছিলেন বৈষ্ণবনগরের চকশেহিতি গ্রামের বাসিন্দা সুব্রত বসাক। বৃহস্পতিবার তার বাড়িতে হানা দেয় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিককে, যিনি এজেন্ট হিসেবেও কাজ করতেন। সব ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে, আমার কাছে তুলেছে, স্লিপ সবই আছে, ওগুলো ইনভেস্টিগেশন করার জন্যই ধরল। ট্যাব কেলেঙ্কারিতে এর আগে মালদার ভগবানপুর কেবিএস স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ সহ 5টি সাইবার ক্যাফের মালিকদের গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল ধৃতদের মধ্যে রকি, পিন্টু শেখ ও ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক সুব্রত বসাক একই গ্রামের বাসিন্দা। ফলে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে পুলিশ সূত্রে দাবি। যদিও ট্যাব জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, কি করবো স্যার? আমার ছেলে তো কিছু জানেই না স্যার। 3 জন অ্যারেস্ট হয়েছেন গত 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর জেলায়। যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে 2 জন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা, 1 জন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। চুরির কোনো ঘটনা আসবে আর তৃণমূলের নাম আসবে না তাই হয় নাকি বললো? আমরা বলি না যে জলে মাছ ভালো থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে। তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কি না,
তো পুষ্টি তো ওদের তখনই হয়, চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য, ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয়। তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল কংগ্রেস। পড়ুয়ারা দুহাত তুলে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। সেখানে মুষ্টিমেয় কিছু দুষ্ট চক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে, সেগুলো পুলিশ যথাযথ তদন্ত, গ্রেফতার, টাকা উদ্ধারের ব্যবস্থা করছে। ত্রুটির জন্য সাইবার ক্রাইম সেখানে হয়ে থাকে, তাহলে সাইবার ক্রাইমের দোষীদেরও যেমন চিহ্নিত করা হচ্ছে, যাতে সিস্টেমটা পুরো ফুলপ্রুফ হয়, সেই শিক্ষা থেকে সেই কাজটাও করা হবে। সেটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের যারা সবিস্তারে বলার বলে দিয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, জোড়াবাগানে যে 42 জন পড়ুয়া অভিযোগ করেছিলেন তাদের টাকা অধিকাংশ পড়েছে বিহারের কিষানগঞ্জের অ্যাকাউন্টে। ইতিমধ্যে এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে। যা যা করার করবে এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। জেলায় জেলায় ছড়িয়েছে ট্যাব জালিয়াতির জাল, জালিয়াতির অন্তর্জালও বলা যেতে পারে। এই প্রেক্ষাপটে ট্যাব জালিয়াতি নিয়ে মুখ খুলে যাদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে তাদের টাকা দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যা যা করার করবে এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিরোধীদের প্রশ্ন, জালিয়াতি হওয়া টাকা কিভাবে উদ্ধার হবে? টাকা উদ্ধার না করে নতুন করে ট্যাবের টাকা দিলে তো তা দিতে হবে রাজকোষ থেকেই। এর ফলে তো সাধারণ মানুষের করের টাকাই আবার খরচ হবে। সাধারণ মানুষের করের টাকা নষ্ট করার দায় তাহলে সরকার কেন নেবে না? আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত দৃশ্য হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে খবরের চ্যানেল খুলবো, এখন সিরিয়ালে মানুষের মন ভরছে না, আনন্দ পাচ্ছে না। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে। টাকার কোনো রং নেই, কালো বা সাদা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি, তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইলে বা পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদের আছে, রাজনীতি বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে। দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটেন মানি খাটছে। পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা জালিয়াতির মাথা কে বা কারা? এত বড় জালিয়াতি কাদের ব্যর্থতায় হলো? এই প্রশ্নে এখন তোলপাড় রাজ্য। বিরোধীদের নিশানা তৃণমূল সরকার। আর এই পরিস্থিতিতে বিরোধীদের তোপের মুখে পড়ে নতুন নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ। কি করে এটা ডাইভার্ট হয়ে গেল? কারা এটা করলো? ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ? তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। এটা সাইবার হানা বলে প্রচার হচ্ছে, কিন্তু মোটেই সাইবার হানা এর মূল কারণ নয়। মূল কারণ হচ্ছে তৃণমূলের নেতা যারা বিভিন্ন স্কুল কমিটিগুলোতে আছে তাদের একটা সংগঠিত দুর্নীতির জাল। ট্যাবের টাকা বন্টনের সরকারি সিস্টেমে কিভাবে হলো কারচুপি? কিভাবে সরকারি পোর্টালে ঢুকে প্রতারণা করলো প্রতারকরা? তাহলে কি সর্ষের মধ্যেই থেকে গেছে ভূত? ট্যাব কেলেঙ্কারি তদন্তের মধ্যে বড় হয়ে উঠেছে এই সব প্রশ্ন। অস্বস্তিতে প্রশাসন। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেলেঙ্কারির জাল কি শুধু বিহার, ঝাড়খণ্ডে বিস্তৃত? বাঁকুড়া জেলার ট্যাব কেলেঙ্কারি তদন্তে পাঞ্জাব যোগ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। সমস্ত নেতারা তারা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে কোন কোন হ্যাকারকে এই নাম্বার দেবে সেগুলো সব ঠিক করে ফেলেছে। তা না হলে এটা সম্ভব নয়। যেভাবে সমস্ত দুর্নীতি অপরাধী সব এই তৃণমূল দলটার মধ্যে ঢুকে গেছে, কোনো কিছু করা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর মুশকিল যতক্ষণ না এই তৃণমূল শাসিত এই সরকারের পদত্যাগ হচ্ছে। এটা যারা করছে এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই, কি বলে তোমার গুলি করার অর্ডার নেই, ফাঁসির অর্ডার আছে। এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই। আমাদের দেশে আইনের সাজা হবে, এদের এমন দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এটা পাবলিকলি ব্রডকাস্ট করা উচিত যে এই লোক ইনভলভ, যাতে পাবলিক এদিকে ঘৃণা করে।
বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের। দক্ষিণ চব্বিশ পরগনা স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারের কিষানগঞ্জ অথবা বৈশালী জেলায় অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। কলকাতা স্কুল পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের টাকা চলে যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। ঘাটালের পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গেছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে এ যেন বাংলা জুড়ে কেলেঙ্কারির সক্রিয় ঘূর্ণাবর্ত। টাকা বরাদ্দ এক জেলায় আর ঢুকছে আরেক জেলায়। প্রতারণার একেবারে ঘোল খাওয়ানো রিভার্স সুইং। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির নিত্য নতুন অভিযোগের মধ্যে আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণ ও বঞ্চনার অভিযোগও থেমে নেই। গরিবের মাথার উপর এক চিলতে আশ্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ এবার প্রান্তিক মৌসুমী দ্বীপ এলাকাতেও। রাজ্যের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন যে দ্বীপে প্রাকৃতিক দুর্যোগ ও ভাঙন লেগেই থাকে, এহেন মৌসুমী দ্বীপে রাজ্য সরকারের আবাস প্রকল্পের তালিকায় নাম উঠেছে তৃণমূলের 2 বুথ সভাপতির। রাজ্য সরকারের আবাস তালিকার 26 নম্বরে নাম রয়েছে রতন মণ্ডলের। তালিকায় নামের পাশে লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। একইভাবে রাজ্য সরকারের আবাস তালিকায় 207 নম্বরে নাম রয়েছে বংশীবিহারী মণ্ডলের। তালিকায় তার নামের পাশেও লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। রতন মণ্ডল মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা তৃণমূলের বুথ সভাপতি। বংশীবিহারী মণ্ডল মৌসুমী গ্রাম পঞ্চায়েতেরই কুসুমতলা তৃণমূল বুথ সভাপতি। এলাকার গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে আবাস তালিকায় নাম তুলেছেন 2 তৃণমূল নেতা। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় নাম ওঠানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, বুথ সভাপতি যারা ঘুরছে পার্টিতে তাদের ঘর এসছে, আবার 2 বার করে ঘর এসছে। কিন্তু কোন দলের পার্টিতে ঘরে সব? ওটা টিএমসি। মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা গ্রামে এই হলো তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের পাকা বাড়ি। বাগান দিয়ে ঘেরা একতলা পাকা বাড়ি, নাম স্নেহের পরশ। তৃণমূল নেতা রতন মণ্ডলের স্ত্রী আইসিডিএস কর্মী। তাদের এই পাকা বাড়ির একেবারে কাছেই রয়েছে টালির ছাউনি দেয়া একটা কাঁচা বাড়ি। অভিযোগ, প্রশাসনের লোকেদের এই কাঁচা বাড়ি দেখেই আবাস তালিকায় জায়গা করে নিয়েছে শাসক নেতার পরিবার। মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা গ্রাম, আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের বাড়িতে। রতন মণ্ডলের এটা পাকা বাড়ি, তিনি তার পাশের একটি কাঁচা বাড়ি টালির ছাউনি, এই বাড়ি দেখিয়ে ছবি করেছেন এবং সেই ছবি মোতাবেক তার নাম স্যাংশন হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পাকা বাড়ির মালিক রতন মণ্ডল কি শুধু তৃণমূল করা সূত্রে প্রভাব খাটিয়ে আবাস যোজনায় নাম উঠল? বাড়িতে রতন মণ্ডলের দেখা মেলেনি, তার স্ত্রীও কোনো সদুত্তর দিতে পারেননি। আমি এই বাড়িটা থাকি, ছেলেরা তো আজকালে জানেন তো, এবার তার দিদার কাছে থাকতো, আমার তার বাচ্চা কাচ্চা কেউ ছিল না। এবার উনি তার কাছে মানে আমার ছেলেটাকে নিয়ে রাখতো, ওইকে ভালোবাসতো, ওকে সব কিছু দিয়ে গেছে। এবার আমরা দুজন এখানে থাকি। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে পেছনে আমরা গন্ডগোল করে, বৌমার সঙ্গে গন্ডগোল করে এখানে থাকি। আপনার নাম বলুন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ি দেখিয়ে আবাস তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বংশীবিহারী মণ্ডলের বিরুদ্ধেও। বংশীবিহারী মণ্ডলের দাদা রামকৃষ্ণ মণ্ডল ও বৌদি শৈবা মণ্ডল দুজনেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল নেতা বংশীবিহারীর পাকা বাড়ির খবর পেয়ে তা দেখতে গেলে তার দাদা দাবি করেন পাকা বাড়ির মালিক তিনি, বাড়ির ছবিও তুলতে দেননি তিনি। আপনার স্ত্রী পঞ্চায়েত প্রধান ছিলেন, আপনি উপপ্রধান ছিলেন, যে তালিকা তৈরি হয়েছে আপনার ভাই বলছেন আপনার সময় তৈরি হয়েছে। হ্যাঁ, 2018 থেকে 23-এর যে টার্মটা ছিল ওই টার্মে বর্তমান যে ওয়েস্টবেঙ্গল সরকারের কাছে তালিকাটা আছে ওই টাইমেই সেগুলো সার্ভে হয়েছিল। সেই সময় আমি উপপ্রধান ছিলাম, আমার স্ত্রী সেই সময় ছিল না। আমাদের যে তালিকাটা 2200 ছিল, যেটা 900-তে নেমে এসছে, তাহলে কত সংখ্যাটা, ওটা শুধু যেই বিরোধীদের বাদ গেছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হয়েছে। সে তো অনেক কিছু বলবে, রাজনীতি করতে গেলে অনেক কিছু বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। রাজনীতি করতে গেলে বিরোধী পার্টি অনেক কিছু বলবে, আমরা একটা দল ভালোবাসি, দল করি। এর উল্টো ছবিও দেখা গেছে মৌসুমী দ্বীপে। তাজল মণ্ডল একেবারে নদী পাড়ের বাসিন্দা, হতদরিদ্র মৎস্যজীবী পরিবার। ঝড়ঝাপটায় জরাজীর্ণ মাটির বাড়িতে তাদের বসবাস। অভিযোগ, প্রকৃত দাবিদার হওয়া সত্ত্বেও আবাস তালিকায় নাম ওঠেনি তাদের। বাড়ি যতবার ঝড় এসে ততবার ভেঙেছে। হ্যাঁ, নাম আসে, ওরা কি বলে যে ভোট দাও, আমরা দেখছি বলে চলে গেল, আর পাত্তা নেই। এখানে কেউ আসেনি আপনার বাড়িতে? সবার লিস্টে আছে নাম, আমাদের নাম নেই। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন, পাকা বাড়ির বাসিন্দা হলে চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে। কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরের তালিকায় তাদের নাম তোলা হবে। কেন্দ্র সরকারও দায়ী। এই সমস্ত প্রজেক্টগুলোতে কেন্দ্র সরকার কেন দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তার তো স্কিম, তার তো টাকা। কেন্দ্রীয় বাজেটের টাকার 1 পয়সা এদিক থেকে 9-6 হয়, তার টাকা তো কিছু ব্যবস্থা নিতে হবে। তাহলে এরা বলছে
হয়েছে আমি দিয়ে দেবো। কেন্দ্র সরকার কি বলছে, আমরা দেবো না, স্কিম বন্ধ করে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? সাধারণ মানুষের হচ্ছে। আসলে কেন ব্যবস্থা নিচ্ছে না? কারণ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারাই তো উঠবি বিজেপি। আবাসের শাসকের স্বজন পোষণের অভিযোগ একেবারে পুরো এলাকাতেও। পূর্ব মেদিনীপুরের এগরার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবদুর্লভ মাইতি, তার বিরুদ্ধে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের তালিকায় নিজের মা ও স্ত্রীর নামে 2টি বাড়ি বরাদ্দ করানোর অভিযোগ উঠেছে। এগরার ৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। শুধু আমার জন্য নয়, আমার ছেলের জন্য নয়, কাউন্সিলর তিনি সেবা করবেন, মানুষের উপকার করবেন। তিনি যদি 2-3টা ঘর দেয়, তার নামে নিবে, তার বউর নাম, তার বাবার নাম দিয়ে নিবে, তাহলে আমরা কি অন্যায় করি? তার মার নামে নিবে, তাহলে কি অভিযোগ আমরা করব, কার সঙ্গে করব? তিনি নিজের স্বার্থে চলবে। তার জন্য আমি মহকুমার শাসক কাছে অভিযোগ জানিয়েছি। না, অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ করার অধিকার সবার আছে। তবে যেখানে অভিযোগ হচ্ছে নিশ্চয়ই কোনো আধিকারিকের কাছে অভিযোগ হচ্ছে, সেখান থেকে তদন্ত করে দেখবেন কি ব্যাপার, সত্য মিথ্যা কি আছে না আছে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে দায় এড়িয়ে যান বর্তমান পুরো চেয়ারম্যান। আমি যা মোটামুটি জেনেছি এটা আমাদের সময় হয়নি, 19-20 সালের ফিনান্সিয়াল ইয়ারে হয়েছে। তখন শঙ্কর বেরা চেয়ারম্যান ছিলেন, তিনি এরকম 2-4 জনকে এইভাবে সুযোগ সুবিধা করে দিয়েছেন। আবাসের শাসকের এই স্বজন পোষণের অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। করাপশন এমন লেভেলে করেছে যে খাদ্য জালক বলেছিলাম আমি, যে করাপশনের খাদ্য জালক তৈরি করে ফেলেছে। জেলায় জেলায় চোর আছে, তো আপনি কি করবেন এত বড় তদন্ত? ভারতবর্ষের কোথাও এরকম চুরির তদন্ত হয় না তো। এবং আমার তো মনে হচ্ছে ইডি সিবিআই নতুন করে শিখছে কিভাবে তদন্ত করতে হবে। রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়িতে আবাস করছে, কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয়নি। তো যারা সিপিএম বিজেপি যারা ভেবেছিল যে টাকা দিতে দেয়া হবে না, তারপরেও যখন দেখছে মমতা ব্যানার্জি রাজ্যের নিজের টাকায় এই কাজ করছেন, সেই কাজে বাধা দিতে, মেলাইন করতে, কুৎসা করতে, তথ্য বিকৃতি করে কিছু প্ররোচনা দিচ্ছেন, এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, মানুষের এই ভুল বোঝাবুঝি সব কেটে যাবে। একদিকে ট্যাবের টাকা জালিয়াতি, আরেকদিকে আবাসে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, মাঝে অসহায় সাধারণ মানুষ। একদিকে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড়, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভাটপাড়ায় খুনের মতো ঘটনা। আমি এনআইএ তদন্ত চাই স্যার, পুলিশ তার ভরসা নেই, সব পুলিশ যুক্ত আছে। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের পর কেটে গেছে 2 দিন, এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে। এই প্রেক্ষাপটে এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি তুলল নিহতের পরিবার। পুলিশ তো কোনো ভাবে সাপোর্ট করছে না, পুলিশ যুক্ত আছে এর মধ্যে, টাকা খেয়ে কোর্টে গিয়ে এনআইএ করবো আর কি করব। থানা তো সাপোর্ট করছে না, তো যা যা নাম দিচ্ছে ওর নাম দিচ্ছে না, অন্য অন্য লোককে ধরে বলছে কি এই ছিল এই ছিল। কাউন্সিলর দিয়ে, এমএলএ দিয়ে, এমপি দিয়ে সব যুক্ত আছে এর মধ্যে। বুধবার নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন জগদ্দল থানার অদূরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে পরিবার। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নিহত তৃণমূল নেতার ভাই। তার দাবি, খুনের ঘটনায় সরাসরি জড়িত রাজ পাণ্ডে, যিনি ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডের ভাগ্নে, যার বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতেই চায়নি। রাজ পাণ্ডে সব করেছে, ওই পুরো হিরোইন বিক্রি করে, সব কিছু করে, ডাইরেক্ট বলছে আমি নেব না। কেন? ও তো মামা এমএলএ, তো নাম নেবে না। ওর প্রশাসনকে তো এমএলএ কাউন্সিলর চালাচ্ছে, কোর্টে গিয়ে এনআইএ করবো আর কি করব। থানা তো সাপোর্ট করছে না, তো যা যা নাম দিচ্ছে ওর নাম দিচ্ছে না, অন্য অন্য লোককে ধরে বলছে কি এই ছিল এই ছিল। যুক্ত আছে সব, কাউন্সিলর দিয়ে, এমএলএ দিয়ে, এমপি দিয়ে, সব যুক্ত আছে এর মধ্যে। ঘটনার দিনকে অর্থাৎ বুধবার দিনকে 9:30 যখন এই ঘটনা ঘটে, আপনি কোথায় ছিলেন? আমি এমনি, আমার শরীর অসুস্থ, এই সব মধ্যে আমরা যাই না। ওটা প্রভাবশালী কেন? আমি একটা একনিষ্ঠ কর্মী, কেউ আমার কাছে আসে কি একটা সার্টিফিকেট দাও, তাহলে আমি তো আমার মামাকে বলবোই কি আপনি একটু সার্টিফিকেটটা দিয়ে দিন। যাদের বিরুদ্ধে অভিযোগ, এই যে আপনার ধরুন সুজল কিংবা এই যে কৌশল, এদের কাউকে চেনেন আপনি? সুজল ফুজলকে আমি চিনি না। রাজ পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার দাবি মানতে চাননি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। বুধবার দিনকে সকাল 9:30 নাগাদ ঠিক এখানেই
প্রকাশ্যে খুন করা হয়েছিল অশোক সাউকে। সেই ঘটনার পরে পেরিয়ে গেছে প্রায় 3 দিন, কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেফতারি ছাড়া পুলিশ কিন্তু আর কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। বুধবার সকালে যে ঘটনা ঘটেছে তা কি আসলে খুনের বদলা খুন? এই প্রশ্ন উঠেছে কারণ 2020-র 18 নভেম্বর পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল সমর্থক আকাশ প্রসাদকে। সেই ঘটনায় নাম জানায় তৃণমূল নেতা অশোক সাউয়ের, যিনি সেই সময় ভাটপাড়ার 12 নম্বর বুথের তৃণমূলের সভাপতি ছিলেন। 2023-এর 19 ফেব্রুয়ারি এই অশোক সাউকে লক্ষ্য করেই 4-5 জন দুষ্কৃতী বোমা ছোড়ে, কিন্তু কোনো ক্রমে প্রাণে রক্ষা পান তিনি। সেই সময় অশোক সাউকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে নিহত আকাশ প্রসাদের ভাই সুজল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। অভিযুক্ত সুজল প্রসাদ সহ 7 জনের জেল হয়। তখনই খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। 2023 সালে গুলি লেগেছে, 10-15 দিন মধ্যে বের হয়ে গেছে। কি করে বের হলো? ভিডিওতে এসেছে, ডাইরেক্ট ধরা পড়েছে। 20 দিন 10 দিন মধ্যে বেল পাওয়া গেছে, 23 দিনের মধ্যে। কে বেল পেয়েছিল? সুজল প্রসাদ, অনেক জন আছে, হ্যাঁ, যে হামলা করেছে এই সময়। তো পুলিশ তো যুক্ত আছে, পুলিশ তো বলছে যার এফআইআর নাম দিচ্ছি বলছে কি এর নাম দেব না। 2024-এ সেই আশঙ্কাই সত্যি হলো। যার নাম নিয়েছে রাজ পান্ডে, এ হলো সোমনাথ শ্যামের যে কালেকশন করে, কালেক্টর, পয়সা কালেক্ট করে, কাউন্সিলর তাকে বানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে, মনোজ পান্ডে, তার ভাগনা। এদের ব্যাকগ্রাউন্ডটা খুবই মানে সুনামধন্য ব্যাকগ্রাউন্ড আছে। মদের ঠেক, জুয়া ঠেক, এসিপি অফিসের পাশে হিরোইন বিক্রি করা, তার মধ্যে এর নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু প্রতিবাদী ছিল। আমি অমিত শাহজিকে চিঠিও লিখব, আমি কোর্টেও মুভ করব। আমি অলরেডি কার্ডকে কোর্টে মুভ করার জন্যে উকিলকে বলে দিয়েছি কি কোর্টে মুভ করতে। সত্যি এই দলের সঙ্গে জড়িত থাকতো তাহলে 2022 কালী পুজোর আগের দিন তার উপরে জানলেওয়া হামলা হতো না, যেটাতে উনি গুলিও লেগেছিল রাজপান্ডের। আর এই যে টিম যারা এই কাজটা করেছে, যেটা খবর আসছে আজকের দিনে, তারা প্রকান্তভাবে রাজপান্ডেকে গুলি চালিয়েছিল। অর্জুনের আজকের দিনে আমি তো বললাম ওর মাথায় একটা কেমিক্যাল লোচা হয়েছে, যাতে মুন্না ভাই MBBS সিনেমাতে দেখা যেত যে উনি দিনের বেলাও গান্ধীজিকে দেখতে পাচ্ছেন। অর্জুন সিং ঠিক তেমনিভাবে সোমনাথ শ্যাম আর সোমনাথ শ্যামের সঙ্গে যারা থাকে যে কোনো কেসে সেখানে দেখা যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে খুনের ঘটনায় আর কারা জড়িত তার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, তবে খুনের মোটিভ এখনো স্পষ্ট নয়। মাত্র 2.5 মাস আগেই এই ভাটপাড়াতেই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ির উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। নিহত তৃণমূল নেতার পরিবার যখন NIA তদন্তের দাবি তুলছে, তখন বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করল NIA। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে ভিকি রায় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 28শে আগস্ট বিজেপির টাকা বাংলা বন্ধের দিন তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। একটি ভিডিও পোস্ট করে বিজেপি অভিযোগ তোলে প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে অন্তত 7 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। অভিযোগ, সেই গুলিতে আহত হন গাড়ির পিছনের সিটে বসে থাকা এক বিজেপি কর্মী। প্রথমে তদন্ত শুরু করে পুলিশ, পরে তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। সূত্রের খবর, পুলিশের হাতে এখনো পর্যন্ত গ্রেফতার হওয়া 10 জনের মধ্যে কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে ভিকি রায়কে গ্রেফতার করেছে NIA। এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাও রাজ্য পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না, কারণ পুলিশ এফিসিয়েন্ট, এটা নিয়ে কোনো বিষয় নেই, কিন্তু সেই পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তার ফলে পুলিশের এফিসিয়েন্সি দিন দিন কমে যাচ্ছে। পুলিশ চাইলেও তো কাজ করতে পারছে না। তৃণমূল কংগ্রেসের সেই পরিবারও জানে যে যখনই গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কোনো নেতার নাম আসবে তখনই তদন্ত আস্তে আস্তে থেমে যাবে, তদন্ত শুয়ে পড়বে। সেই জন্য তারা ভরসা করতে পারছে না। দেখুন, যে পরিবারে খুন হয় তাদের মানসিক একটা যন্ত্রণা, অস্থিরতা থাকে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বা পরামর্শ দিলে তারা তাৎক্ষণিকভাবে প্রভাবিত হয়ে যান। NIA-র হাতে ধৃত ভিকি রায়কে এদিন ব্যাংশাল আদালতে তোলা হলে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে 28শে আগস্টের হামলার ঘটনার মূল চক্রী এখনো পলাতক। তার সঙ্গে ফোনে কথা হয়েছিল ভিকি রায়ের, তাই তাকে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। এরপরই বিচারক ধৃতকে 18 নভেম্বর পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দিয়েছেন।